আসসালামু আলাইকুম। আমাদের এক বন্ধু পরপর সিহাব আমরা আটটা গিয়েছিল ঘটনা তার গ্রামের আপনাদেরকে বাড়ি শোনাতে যাচ্ছি। শ্রীপুরে। সেখানে থেকে এসে সে আমাদের এক রোমাঞ্চক ঘটনা শোনালেন। ঘটনাটি ওই গ্রামের এক মাঝবয়সী লোককে নিয়ে। ওনার নাম ছিল মান্নান মিয়া। ছিল ছিল বলছে কারণ লোকটা এখন জীবিত নেই। সে যাই হোক, আমাদের এই ঘটনার মূল অংশের মান্নান মিয়াকে নিয়ে। মান্নান মিয়া শ্রীপুর গ্রামের স্থানীয় কেউ নন। বছর 5 আগে গ্রামে এসেছে ঘুরতে ঘুরতে। এর পরে গ্রামেই লোকজন তাকে পছন্দ করে ফেলে। একটা ঘরও তুলে দেয়া হয় তার জন্য। লোকটা খুবই মিশুক ও প্রকৃতি ছিল। কারো যখনই সাহায্য তাকে ডাকলে সাড়া দিত। গত 2009 সালে গ্রীষ্মে এই দুপুরে মান্নান মিয়া মারা যায়। লোকের মুখে শোনা যায় ওদিন বাজার করে এসে মান্নান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। বারবার বলতে লাগে রাস্তার তার সাথে খুব খারাপ কিছু হয়েছে, কিন্তু সেই খারাপ কিছুটা সে পরিষ্কার করে বলতে পারেনি। তার আগে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার লাশ সেদিনে দাফন করে দেওয়া হয়। গ্রামের রীতি অনুযায়ী মহাজন তাদের কর্মস্থানে শুধু নিজেদের ফ্যামিলি মেম্বারদের জন্য জায়গা রাখেন। মান্নানের সেই গ্রামের কোনো পরিচিত ছিল না। বিদায় তার কবর দেওয়া হয় রাস্তার পাশের এক বেল গাছের নিচে। তার মারা যাওয়ার কারণ কে আবিষ্কার করতে পারেনি। আমি হয়তো বলছি, কারণ মূল এখান থেকেই আমাদের কাহিনী শুরু হয়ে যাচ্ছে। আমার এক বন্ধুর নাম জাভেদ। আমাদের মাঝে ও বলতে গেলে দুঃসাহসী। জীবনে একটাও বড় সমস্যা সে প্রাণমান অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করে কাটিয়ে দিয়েছে। বেচারা খুব কষ্ট যে জিন ভূত কিছুই কখনো তার দেখা হয়নি। সিহাবের কাছে ঘটনাটি শুনেই সে লাফিয়ে উঠল। যে করেই হোক তাকে সেখানেই যেতে হবে। এর পিছনে একটা বড় কারণ ছিল। সিহাবের শেষ কথাটি মান্নান মিয়ার কবরের রাস্তায় নাকি প্রায় রাতের বেলায় কাউকে বসে থাকতে দেখা যায়। কয়েকজন তো হলফ করে বলেছে তারা মান্নান মিয়াকে দেখতে পেয়েছে। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো, মান্নান মিয়া কবরের উপরে নাকি একটা কুকুরে শুয়ে থাকতে দেখা যায়। কুকুরটা কোথা থেকে আসে, রাত শেষ কোথায় যায়, তা আজও কেউ জানতে পারেনি। এমনকি দিনের বেলায় কুকুরটাও কেউ কখনো দেখেও না। প্রতি পূর্ণিমা রাতে কুকুরটা মান্নান মিয়ার কবরের পাশে বসে কাঁদে। যারা রাতের বেলায় গ্রামের বাজার থেকে আসে তারাই অনেকে ওই কুকুরকে দেখেছেন। মান্নান মিয়া কবর যে রাস্তায়, ওই রাস্তাটা এখন প্রায় বন্ধের অতিক্রম। এই কথাগুলো আসলে জাভেদের মাথাটা খারাপ করে দিল। সিহাবের এক কথা, সে কোনো অবস্থাতেই জাভেদকে নিয়ে যাচ্ছে না। জাভেদ অনেকটা নাছোড়বান্দা। পাবলিক অনেক কাঠখড় পুড়িয়ে শেষমেশে সিহাবকে রাজি করল যাওয়ার ব্যাপারে। আমাদের নিজেও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেই সময় মিড টার্ম পরীক্ষা চলছিল, মাধ্যমিক পরীক্ষা চলছিল দেখে যাওয়ার সম্ভব হয়নি। যাই হোক, জাভেদের প্ল্যান ছিল পূর্ণিমা রাতে উক্ত স্থানে উপস্থিত থাকা। এতে কুকুরটাও দেখা পাওয়া যাবে, পাশাপাশি ছবি তোলার জন্য ভালো আলোও থাকবে। বাংলা ক্যালেন্ডার দেখে সামনে নির্ধারিত রওনা দিল তারা মানে জাভেদ আর সিহাব। সাথে আর দুজনে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে দুজন যাওয়ার বাদ করে দেয় পারিবারিক কিছু ঝামেলার কারণে। দুজনে যাওয়ার বাতিল হয়ে যায়। সেই যাই হোক, জাভেদের নির্দিষ্ট সময়ে গ্রামে পৌঁছায়
আদর আপ্যায়নে তাদের বরণ করে নেয় শিহাবের আত্মীয় স্বজনরা। মোটামুটি ফি হবার পর জাবেদ শিহাবের ছোট কাকাকে খুলে বলে আসার আসলে উদ্দেশ্য। শুনে ছোট কাকা কিছুটা গম্ভীর হয়ে যান। শেষমেশে জাবেদ আর শিহাবের প্রবল অনুরোধের মুখে নতি স্বীকার করতে হয় তার। যাওয়ার অনুমতি দেন তিনি, কিন্তু সাথে তার দেয়া পরিচিত একজন নিয়ে যেতে হবে। জাবেদ চালাচ্ছিল একা যেতে, কারণ এই ব্যাপারে বেশি মানুষ থাকলে নাকি প্যাঁচ লেগে যেতে পারে। কিন্তু ছোট কাকার সত্য একটাই, হয় সাথে তার দেয়া গাইড যাবে, না হলে যাওয়া বাতিল। অগত জাবেদে রাজি হতেই হলো। সেদিন ছিল রবিবার। সন্ধ্যার পরই আকাশ উজ্জ্বল করে পূর্ণিমা চাঁদ উঠল। চাঁদের আলোতে চারপাশে যেন অলৌকিক হয়ে উঠল। বিপত্তির শুরু হলো ঠিক তখনই। শিহাবে তাড়াহুড়ো করে বের হয়ে গিয়ে দরজার চৌকাঠে ধাক্কা খেল। সাথে সাথে মাথা ধরে বসে পড়ল। হাত সরাতেই দেখা গেল ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। বাসা ভর্তি মানুষের চৌকাঠের ধাক্কা করে বের হতে গিয়ে দরজায় চৌকাঠে ধাক্কা খেল। সাথে সাথে মাথা ধরে বসে পড়ল। হাত সরাতে দেখা গেল ফিনকিরি দিয়ে রক্ত বেরোচ্ছে। বাসা ভর্তি মানুষের মধ্যে হট্টগোল বেঁধে গেল। একে তো গ্রাম অঞ্চল, তার উপরে এখানে ফ্রিজ ও জিনিসটা অত জনপ্রিয় হয়ে ওঠেনি। শিহাবকে ধরাধরি করে নলকূপের পানি দিয়ে পরিষ্কার করা হলো। প্রায় 20 মিনিট লাগানো রক্ত বন্ধ হতে। এদিকে জাবেদ তো টেনশনে মারা যাচ্ছে। শেষমেশ বুঝি যাওয়াটাই বাতিল হয়ে গেল। ওই অবস্থায় শিহাবের পক্ষে যাওয়া একদমই সম্ভব ছিল না। কিন্তু জাবেদ কাকাকে বলে তার নিজের যাওয়া নিশ্চিন্ত করে নিল। সাথে থাকবে গাইড রতন আলী। অনেকে হয়তো কুচকাতে পারেন যে চেনা নেই জানা নেই একটা ছেলেকে এই অবস্থায় তার বাসা থেকে কিভাবে বের হতে দিল, তাও যখন ছেলেটা তাদের অতিথি। ভাই, জাবেদকে আমি চিনি। সে যদি বলে সে যাবে, তাহলে তাকে আটকানো কারো পক্ষে সম্ভব নয়। এমনকি সে তখন নিজের বাবা মার কথাও শোনেনি না। রতন আলী ওই গ্রামে সবচেয়ে সাহসী মানুষদের মাঝে একজন। ছোট কাকা রতনকে বুঝিয়ে দিলেন, যেন কোনো অবস্থাতেই জাবেদকে ফেলে চলে আসিস না। গ্রামের ছোট কাকার ভালো প্রতিপত্তি ছিল। রতন আলী নিজের বুকে চাপড় দিয়ে বলল, সে কাউকে ভয় করে না, ভূতের ভয় তার নেই। বরং শহরে ভাইয়ের সাথে সে আজকেই দেখাবে কিসের ভূত কার ভূত। রতনের হাতে একটা ব্যাটারি চালিত টর্চ লাইট। জাবেদ ঢাকা থেকে একটা শক্তিশালী টর্চ আর একটা ভালো মানের ডিজিটাল ক্যামেরা নিয়ে যায়। ক্যামেরাটা গলায় ঝুলিয়ে টর্চটা হাতে নিয়ে হাঁটতে লাগে সে। পাশেই রতন আলী। রতন তাকে গ্রামের বিভিন্ন ঘটনা জানতে লাগলো। কোনো বাড়ির কে করে কার হাতে খুন হয়েছে, সে কোথায় ফাঁস নিয়ে মারা গেছে, এই সব। জাবেদের বিরক্ত আর ভয় দুটোই লাগছিল। ভয় লাগবে ব্যাপারটা আমাদের অনুমান, কারণ সে যখন গল্পটা বলছিল তখন বলেছিল তার শুধু বিরক্ত লাগছিল আর অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। আমি ধরে নিয়েছিলাম সেই অনুভূতিটা ভয়। বাড়ি থেকে জায়গাটার দূরত্ব 2 মাইলের মতো।
গ্রামের নীরবতার নাকি ভূত দেখা টেনশনেই কে জানে জাবেদের ভীষণ বাথরুম চাপল। রতন আলীকে সে টর্চটা ধরতে বলে নিজে গেল একটা গাছের নিচে প্রকৃতির ডাকে সাড়া দিতে। কাজ শেষ করে ফিরে এসে তারা আবার হাঁটতে লাগলো। কিছুক্ষণ চুপচাপ হাঁটার পর হঠাৎ রতন আলী জাবেদকে জিজ্ঞাসা করে, আসলে মান্নান মিয়া সম্পর্কে কতটা কি জানে? সে জাবেদ একটু চমকে গেল, কারণ কিছুক্ষণ আগে যে গলায় রতন আলী কথা বলছিল তার সাথে এখনকার গলা যেন একটুও অমূল্যক্ষণ করা যায়। তবে ঘাবড়ে না গিয়ে সে বোঝার চেষ্টা করলো ব্যাপারটা কি। আসলে তার নাকি তার দুর্বলতা, মনে চিন্তা। জাবেদ মান্নান মিয়া সম্পর্কে যা জানতে তা বলল রতন আলীকে। শুনে রতন আলী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মান্নান মিয়া কেমনে মারা গেছে জানতাম না। রতন আলীর কথাগুলো গ্রাম ভাষায় লেখা হলো। আমি যখন গল্পটাও শুনছিলাম তখন জাবেদ আর রতন আলীর কথাগুলো গ্রাম টানে বলছিল। এটাই একটা রহস্য, কারণ জাবেদ ওই গ্রামের মাত্র 2 দিন ছিল। তার পক্ষে এত ভালোভাবে ভাষাটা রপ্তন করা সম্ভব নয়। যাই হোক, আমরা আর গল্পে ফিরে যাই। জাবেদ কিছুটা অবাক হয়ে বলল, কিন্তু সবাই যে বলে মান্নান মিয়ার মৃত্যুর কারণ কেউ জানে না। রতন, তারা জানে না, কারণ মান্নান তাগর কাউকেও কইতাম না, চাই না। জাবেদ, তাহলে তুমি কিভাবে জানো? রতন, মান্নান আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। মরার আগে কি তোমার সাথে তার কথা হয়? কিছুক্ষণ চুপ থেকে রতন বলল, আপনি আসলে ঘটনা জানতে চান? জাবেদের এই প্রথম গায়ে একটু কাঁটা দিয়ে উঠল। তবুও সে উত্তর দিল, হ্যাঁ, তুমি যদি জানো তাহলে বলতে পারো। আমার নিজেরও এটা জানার খুবই ইচ্ছা। এরপর রতন আলী জাবেদকে যা বলল তা আমি একটু সাজিয়ে লেখার চেষ্টা করলাম। যেদিনে ঘটনা সেদিনে সকালে মান্নান মিয়া তার সপ্তাহের বাজারের করতে যায়। বাজারের পরিচিত মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করে এবং নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সে রওনা হয় বাসার দিকে। পরিমধ্যে একটা কবর পড়ে ওই রাস্তায়। অনেক বলে ওই কবরে নাকি মাঝে মাঝে এক বৃদ্ধকে দেখা যায়। আবার অনেকে বলে ওই কবর থেকে রাতের বেলায় নানা রকম আওয়াজ আসে। কে বা কারা কান্না করে, সে আওয়াজে নাকি পাক খেয়ে খেয়ে বাতাসে ভাসে। মান্নান মিয়া এরপর ব্যাপারে তেমন পাত্তা দিত না। সেদিন আসার পর হঠাৎ তার ভীষণ তৃষ্ণা পায়। তার বাজারের ব্যাগ থেকে বোতল বের করে পানি খাওয়ার জন্য রাস্তার পাশে বসে পড়ে সে। এমন সময় একটা কালো কুকুর এসে তার পাশে বসে। কুকুরটা দেখে একটু অবাক হয়ে মান্নান মিয়া গ্রামের অনেক দিন যাবত আছে সেই, কিন্তু আগেও কখনো এত বড় কালো কোনো কুকুর দেখেনি। কুকুরটা মান্নানকে এক দৃষ্টিতে দেখতে থাকে। হঠাৎ মান্নানকে অবাক করে দিয়ে বলে ওঠে, আমার কবরের পাশে বসে আছিস? তোর সাহস তো অনেক বেশি দেখছি। মান্নান প্রথমে ভাবল তার শোনা ভুল। সে ব্যাগ থেকে পানি বের করে চোখ মুখে পানি দিল। এরপর সে আর স্পষ্ট শুনতে পেল কুকুরটা বলছে, কিরে, ভয় পেলি নাকি? মান্নান মিয়া এরপরে পুরো ঘাবড়ে গেল। অনিশ্চিত বিপদের আশঙ্কায় সে তার হাতের পাশে পড়ে থাকা একটা গাছের ডাল নিয়ে ছুঁড়ে মারল কুকুরটার দিকে। ডালটা সরাসরি গিয়ে লাগলো কুকুরটার মুখে। এক পাশে কেটে গিয়ে রক্ত বের হতে লাগলো। প্রচণ্ড রাগে গর্জে উঠল কুকুরটা। স্পষ্ট ভাষায় মান্নানকে বলল, তুই আমাকে আঘাত করেছিস,
এর পরিণাম তুই ভোগ করবি। এই বলে কুকুরটা ভয়ানক গর্জন করে মান্নানকে কামড়াতে আসলো। কুকুরটার সাথে ধাক্কা লাগার সাথে সাথে মান্নান জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানো অবস্থায় মান্নান স্বপ্নে দেখে এক বড় লোককে। লোকটি প্রবল ঘৃণা নিয়ে তাকিয়ে আছে মান্নানের দিকে। মান্নানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই আমার গায়ে হাত তুলেছিস, আমাকে আঘাত করেছিস, এর পরিণাম মৃত্যু। মান্নান ভয়ে জড়সড় হয়ে বলল, আমি জানি না আপনি কে, আপনাকে আমি আমার জীবনে আগে কখনো দেখিনি, আমি কিভাবে আপনাকে আঘাত করব। তখন লোকটি নিজের বর্ণনা দিল, তান্ত্রিক এই ব্যাপারটা সাথে হয়তো আমার অনেকের পরিচিত তান্ত্রিক তাদের বলে, যারা তন্ত্রমন্ত্র নিয়ে থাকে। এরা প্রায় গোরস্থান ও শ্মশান ঘাটে রাত্রির বেলায় কালো জাদু চর্চা করে। তান্ত্রিক মূলত খারাপ প্রকৃতি হয়। এরা ক্ষমতার লোভে, বলতে পারেন অমরত্বের লোভে, এমনকি মানুষ খুন করে তা দিয়ে তপস্যা করে। ওই লোকটি একজন তান্ত্রিক ছিল। একবার মানুষ খুন করার অভিযোগে তাকে গাছের সাথে ফাঁসি দিয়ে মারা হয়। এরপর তাকে কবর দেওয়া হয় গ্রাম থেকে দূর একটা বদ্ধ এলাকায়। সেই কবরটির কথাই একটু আগে আমরা বলছিলাম। যাই হোক, সেই তান্ত্রিক মারা যাওয়ার পর ও তার আত্মীয় এখনও মানুষের ক্ষতি করার জন্য ঘুরে বেড়ায়। তান্ত্রিকটা মান্নানের সামনে কুকুর বেশে এসে বসেছিল এবং মান্নানকে তাকে আঘাত করায় সে ভীষণ ক্ষুব্ধ হয়। এরপর হঠাৎ মান্নানের ঘুম ভেঙে যায়। সে খুব খারাপ অনুভব করতে থাকে, তার নিঃশ্বাসে সমস্যা হতে থাকে। সেখানে থেকে কোনো রকমে বাসায় যায় মান্নান। এরপর আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। রতন আলী এতটুকু পর্যন্ত বলার পর হঠাৎ ককরত শব্দের কাছেই কোথাও একটা পেঁচা ডেকে ওঠে। ঠিক সাথে সাথে চমকে উঠে জাবেদও শুনতে পায় রতন আলী তাকে পিছন থেকে ডাকছে, ওই ভাইজান, জলদি নেন। মুহূর্তে অতক্ষণ লাগেনি কি কেউ। জাবেদ ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে অস্থির চিত্রে অপেক্ষা করছে রতন আলী। আর সে নিজেকে আবিষ্কার করে সেই গাছটার নিচে, যেখানে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছিল। আমাদের গল্প এখানেই শেষ। এখন আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রায় সেদিন আসলে কি হয়েছিল? উত্তর সেদিনে কি হয়েছিল তা আমি বলতে পারবো না। একজনকেই এক এক রকম ধারণা। সম্ভবত মান্নান মিয়া এসে জানিয়ে দিয়ে গিয়েছিল তার মৃত্যুর রহস্য। হয়তো বা এটা জাবেদের বিপত্তি মনে কল্পনা। প্রশ্ন, জাবেদ কি তারপরও কবরটা দেখতে গিয়েছিল? উত্তরে জি না। জাবেদ সেই গাছের নিচে মাথা ঘুরে পড়ে যায়। রতন আলী তাকে কাঁধে করে বাসায় নিয়ে আসে। জাবেদের এরপর কি হলো? উত্তর, জাবেদ এরপর একটানা 4 মাস অসুস্থ ছিল। ডাক্তারের ধারণা তার মেন্টেনেন্স ব্ল্যাক ডাইন হয়েছিল। 4 মাস পর জাবেদ হসপিটাল থেকে ছাড়া পায়। মান্নান মিয়াকে কবরটা কি এখনও আছে? উত্তরে জি, কবরটা বোয়াল তবিয়াতেই আছে। যদিও এই ঘটনাটির পর কবরের পথ তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারপর কোনো দিন কবরের কুকুরটাকেও আর দেখা যায়নি। তবে এখন মাঝে মাঝে পূর্ণিমা রাতে তার কান্না আওয়াজ পাওয়া যায়। তান্ত্রিকের লোকের কবরটা কি হলো? উত্তর, সেই কবরটা নিয়ে আগে থেকেই মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল। এই ঘটনার পর আরও বেড়ে যায়। পরে শুনেছিলাম কবরটা মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ওই রাস্তাটুকু বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ পার্থ পক্ষেও এই পথ মারায় না।
শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরের ঘটনায়। গ্রামে গিয়েছিলাম, বাসায় ফিরতে রাত 12টা। আমাদের স্টেশন ট্রেন আসলে আমি প্রথম নিজের শরীর গরম কাপড়গুলো ঠিকভাবে পরিপাটি করে নিই, কারণ শীতের রাত, কনকনে শীত, স্টেশন জনমানব শূন্য প্রায়। ট্রেনটা মধ্যপথে আটকে পড়ার কারণে এত রাত। স্টেশন থেকে আমার বাসা প্রায় 10 কিলোমিটার। চিন্তিত, কারণ কোনো রিক্সা বা অটো চোখের সীমানাতে নেই। স্টেশনে তেমন দোকানপাট খোলা নেই, যদিও চায়ের নেশাটা আমাকে তাড়া করেছে। তারপর শীতের রাতে চায়ের লোভটা অস্বাভাবিকভাবে বেশি। আমি চোখ দিয়ে আপাতত টি স্টল খুঁজছি। ঘুরতে স্টল চিপের গলির মধ্যে একটি ছোটো দোকান পাওয়া গেছে। দোকানদার বয়সে বৃদ্ধ। আমি দোকানে গিয়ে সোজা বসে পড়লাম। তারপর চাচাকে বললাম, চাচা, চা হবে? লাল চা, গরম চা হবে? চাচা বলে, বাবা, চায়ের জন্য বসে আছি কেন? হবে না, সারা রাত আমার দোকান খোলা থাকে। আমি শুধু রাতে ব্যবসায়ী। বিষয়টা অদ্ভুতের মনে হতে চাচার দিকে এবার ভালো করে চেয়ে দেখি চাচার মাথায় চাদরের ঘুমটা, বিশাল দাড়ি, চোখগুলো বড় বড়, পরনে লুঙ্গি। আর অদ্ভুত ব্যাপার হলো চাচার পা দেখা যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি না কিছুতেই না। সে থেকে বুকের মধ্যে হালকা ধুক ধুক শুরু হয়ে, মানে গান যে রকম ধীরে আস্তে শুনলে যেরকম মনে হয়। বিষয়টি বেশ ভাবাচ্ছে। আশ্চর্য, পায়ের পাতা কোথায় চাচার? অবিশ্বাস নিজের চোখের সাথে হতে লাগলো। চাচা বলে উঠল, বাবা, কোথায় যাবে, কোথায় বাসা? আমি সব বলার পরে চাচা বলে, বাবা, তুমি তো এখন রিক্সা ভ্যান কিছুই পাবে না। তাছাড়া এখন রাত 12টার উপরে, তুমি বিপদে আছো। শুনে আস্তে আস্তে বুকের ভয় বাড়ছে। তারপর চাচা বলে ওঠে, চিন্তা নেই, চা দিচ্ছি, খাও, ঠিক হয়ে যাবে। চাচার কথায় শুনে রহস্য গন্ধ টের পেলাম। মনে মনে ভাবছি, কোথায় আছি আমি, কোথায় এলাম? চাচা চা বানাতে শুরু করলো। আমি দেখছি হঠাৎ চাচা বলে ওঠে, যা দেখি চায়ের চিনি তো শেষ। আমি আবার চিনি ছাড়া চা খাই না। চাচা বলে, চিন্তা নেই, যদিও পাশের দোকানে চিনি আছে, কিন্তু দোকান বন্ধ, চিনি চলে আসবে। কথাটা শুনে এবার যা অবস্থা, এত রাতে কোথা থেকে চিনে আসবে? চাচা এমনভাবে বলতে শুরু, মনে হচ্ছে চিনিটা তার কাছেই আছে। সন্দেহ মনের ভিতরে প্রবল আকার ধারণ করেছে। প্রাণিক ডিসওয়ার্ড যাকে বলে। চাচাকে তারপর থেকে দেখতে ভয় লাগা শুরু করেছে। তারপর যা ঘটে, চাচার পাশে দোকানে দিকে গেল। আমার চোখের আড়াল হলে আমি চোখে পেতে দেখি চাচা নিজের হাত বের করে দোকানের ভিতরে থেকে চিনি বের করেছে। চোখের বিশ্বাস হবার নয়। এটা কি করে সম্ভব? প্রায় 10 হাত দূর থেকে সামান্য মানুষের হাত দিয়ে এত দূর থেকে কিভাবে সম্ভব? এ তো মানুষের হাত নয়। আমি তারপর তা দেখার পরে সোজা বসে পড়লাম দোকানে। নিজেকে বলতে লাগলাম, এই মুহূর্ত বিপদ আমার আজ ছিল, ভাবা মুশকিল। চাচা বলে, চিনি পেয়ে গেছি বাবা। আমি কথা বাড়াতে চাইনি বলে কোনো প্রশ্ন করিনি। চাচা চা বানানো শেষে 2 কাপ বানিয়ে চাচা খাবে আর আমার সাথে গল্প করবে। চাচা যখন চায়ের কাপ আমার হাতে তুলে দিতে আসলো, তখন দেখি দাগ সব সেটিং, সতেজ দাগ, রক্ত লাল টকবক করছে। এবারে আমি চিৎকার মারি। চাচা বলে, বাবা, কোনো প্রশ্ন আমাকে করবে না। আমি জানি ভয় করছো, এটা রাত গভীর রাত, এখানে শুধু
দেখবে উত্তর পাবে না। বিষের সুরে কথা আর এইভাবে বলতে দেখে মনে হচ্ছে আমি অন্য জগতে আছি। মনে হচ্ছে জীবনে সবচেয়ে দৌড়টা দিই। কিন্তু আমার জানা আছে রাত এখন 2টোর কাছাকাছি। তাছাড়া রাস্তায় আরও বড় রকমের অলৌকিক স্পষ্ট রয়েছে। সেই স্পষ্টগুলো তো রাস্তায় জিনেরা অবাধে চলাফেরা করে, মানুষ রূপে মানুষকে ধোঁকা দেয়। ভোর হতে আজান পড়তে বাকি 3 ঘন্টা কম। আমি দোকানে স্টোনে কাটাবার প্ল্যান করেছি। যেভাবে হোক আমাকে ভয় রোধ করে কাটাতে হবে। কিছুক্ষণ পর আমার বসার টুলের অবিকল কেউ এসে বসে। স্পষ্ট বোঝা যাচ্ছে মাথাটা হালকা হওয়ার তৈরি। অলৌকিক কেউ বসে আমার পাশে, আর আমি দেখতে পাচ্ছি না। আমি টুল থেকে উঠে গেলে চাচা বলে, বসো বাবা, কিছুই রাতের বন্ধুরা এসেছে। আমি প্রশ্ন করলে চাচা বলে, তোমাকে আগেই বলেছি আমাকে প্রশ্ন করবে না। চাচা এবারে 3টে চা বানিয়ে আরেকটা কার তার তো জানি না, কিন্তু দেখি চাটা কিভাবে কি করে দেখলাম। 3 নম্বরটা চাটাও তুলে এনে দিল, কিন্তু চা এমনি শেষ হতে লাগলো। মনে হচ্ছে আমি আউট দেখছি, টিভি দেখছি। বুকটার মধ্যে ভয় করতে করতে শর্ট করেছে। তারপর চাচা বলে ওঠে, কি করছিস তুই আদম জাতের সাথে প্রণয় করে? চাচা এটা আমাকে বলেনি, যে অদৃশ্য তাকে বলেছে। আন্দাজ ঠিক, কারণ 3য় জনের পরী। কারণ পরীটা মেয়ে কণ্ঠে বিভৎস আওয়াজে হাসছে। এবারে আমার শঙ্কা হলো পরী কবল থেকে বাঁচবে হবে, কারণ এই রাতে তারা আমাকে ঘোলা করে দেবে। তাদের পছন্দ মতে তাদের জায়গায় নিয়ে যাবে। যা এটা ঘটে আসছে আমার সাথে। আর পরী আমার কাছে নতুন কিছু নয়। পরী আমার লাইফ ছোট থেকে আমি বুঝে গেছি। পরী এই সেই পরী যার হাত থেকে আমি বাঁচতে চাই। যে পরী যে কে আমি চাই না, এড়িয়ে যেতে চাই। কিন্তু সে নাছোড় ছাড়বে না। আমাকে আজ টার্গেট করে সুযোগ করেছে। এবার চাচাকে বলি, চাচা আপনি সবই দেখছেন, জানেন, বুঝতে পেরেছেন, কিন্তু আমাকে ওই পরীর হাত থেকে বাঁচান, নয়তো আজ আমি ওই দুনিয়া ছেড়ে তাদের দুনিয়ায় যেতে হবে, থাকতে হবে। সেই সুযোগ করে এসেছে। চাচা বলে, সীমানায় অতিক্রম, এটা ঠিক নয়। বাবা চিন্তা করো না, দেখছি। বলতেই দোকান থেকে 2 জনে ওদাও। গায়ে ভয়টা কী রকমের সেটা বর্ণনা করতে পারছি না। ঘড়ির কাঁটায় আজান দিতে বাকি 20 মিনিট। তো দেখি সান্ত্বনা পেলাম। তারপর প্ল্যাটফর্মে চলে এলাম। রেল লাইনের দিকে দৃষ্টি যেতে যা দেখলাম, এক বিশাল সাদা পোশাক পরিহিত বাহিনী রেলের বাইরে সামনে এগোচ্ছে, আর সেই চাচা পিছে তাদের ধোয়া করছে। অলৌকিক কি দেখছি আমি যেতে যেতে। তারা চোখের সীমানা এড়িয়ে গেল। শরীরে জ্বর এসেছিল, কখন বুঝতে পারিনি। ভীষণ জ্বরে গায়ে। কিছুক্ষণ পর স্টেশনের মসজিদ থেকে মধুর কণ্ঠে আওয়াজ ভেসে উঠল। মনে শান্তি আসলো। তারপর মসজিদে গিয়ে নামাজ শেষ করলাম। আল্লাহর কাছে শুকরিয়া জানালাম। আকাশ পরিষ্কার হলে আমি চাচার কাছে দোকানে গেলাম, কিন্তু সেখানে চাচাও নেই, আর অন্য দোকানদার বোঝার বাকি নেই। চাচা জিনের বাদশা ছিলেন। রাত করে বাইরে থাকবে না, সফর করবে না, কাউকে বিশ্বাস করে কোথাও যাবেন না, কারণ রাত তাদের দেখলে তাদের জীবন কর্ম তখন শুরু হয়।
শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরের ঘটনায়। আমি তখন কলেজে ভর্তি হয়েছি মাত্র। আমার বাসা থেকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূরে কলেজ। তাই কলেজে আর প্রাইভেটের সুবিধে আমাকে মেসে থাকতে হয়। তো আমি কলেজ থেকে 1 কিমি দূরে একটা 3 তলা বিশেষ মেস উঠলাম। 2 নম্বর তলায় খুবই সুন্দর একটা রুম পেলাম। আমাদের মেস থেকে কিছু দূরে চৌরাস্তা। আমি আর নীলিমা মিতুর রুমমেট দুজন থাকি এই রুমটাতে। সেই আমার সাথেই পড়ে আর এখানে নতুন। দুজন মিলে খুব সুন্দর করে রুমটা সাজালাম। রুমের দরজার পাশে আমার পড়ার টেবিল, আর পড়ার টেবিলের পিছনে আমাদের বিছানা। আর তারপর বিছানার সাথে যুক্ত নীলিমার পড়ার টেবিল। রুমের উত্তরে 2টি জানলা খুললে আকাশ দেখা যায়। আর একটু দূরে 2টো বড় নারকেল গাছ। নীলিমার সাথে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল। 6 মাস খুব ভালোভাবে কেটে গেল। এবার সাথে খুব ভালো পরিচয় হয়ে গেছে। ঘটনা ঘটে তখনই। একদিন কলেজে প্রাইভেট শেষ করে সন্ধ্যায় ফিরে দেখি নীলিমা কাপড় গুছাচ্ছে। আমি তাকে বললাম, কিরে নীলু, বাসায় যাবি? আমাদের আকাশের অবস্থা তো ভালো নয়। সে বললেন, বাবা ফোন করেছিল, যেতে বলল। ওই কোনো কিছু হয়েছে কি? আরে না, এমনিতেই বলল। আচ্ছা, সাবধানে যাস, তাড়াতাড়ি পৌঁছে, যেখানে সময় ঝড় আসতে পারে। আচ্ছা রে। কথা হলো এবং সে বাসার উদ্দেশ্যে রওনা হলো। তার বেরিয়ে যাওয়ার পরে কি মনে করে যেন আমার চোখ জানলায় চলে গেল। আমি স্পষ্ট দেখলাম নারকেল গাছের একটা ঈগল বসে আমার দিকে তাকিয়ে আছে। জানলা দুটো বন্ধ করে দিলাম। যখন জানলা বন্ধ করতে যাই তখন একটা গরম নিঃশ্বাস আমার উপর এসে পড়েছিল। হঠাৎ একটা অজানা ভয় কাজ করতে শুরু করলো। মনে হচ্ছে কেউ যেন আমার আশেপাশে আছে। এর কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো। আমি ভাবছি নীলিমা এতক্ষণে হয়তো গাড়িতে উঠে গেছে। তাই পড়ার টেবিলে বসলাম পড়তে। বাংলা বইটা বের করেছি, এমন সময় কারেন্টটাও চলে গেল। আর তখন শুরু হলো ভীষণ বজ্রপাত। কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে আমি বাইরে থেকে একটা কুকুরের কান্না আওয়াজ শুনতে পেলাম। আমি জানলার খুলে দেখলাম একটা কুকুর আমার রুমের দিকে তাকিয়ে এমন করে কাঁদছে। আমি হঠাৎ বিদ্যুতের আলোতে দেখতে পেলাম ঈগলটা এখনও সেই গাছে বসে আছে। একটা অশরীরী ভয় আমাকে যেন জড়িয়ে ধরেছে। সাথে সাথে জানলা বন্ধ করে দেয়। আমি ভয়ে ভয়ে মোমবাতি নিয়ে পড়তে বসলাম। এমন সময় দরজার ধাক্কা মিতু মিতু করে কে যেন ডাকলো। আমি দরজা খুলতে দেখি নীলিমা। আমি বললাম, নীলু, ভালো হয়েছে তুই এসে গেছিস। এমন ভিজতে ভিজতে ফিরে আসলি কেন? আর রাস্তায় কোনো গাড়ি পেলাম না রে। শোন না, আমার ক্ষুধা লাগছে খুব। আচ্ছা, তুই চেঞ্জ করে আমার খাবারটা খাস। আমি কেন জানি আজ খেতে ইচ্ছে করছে না। এরপর নীলু চেঞ্জ করে আমার টেবিলে থেকে আমার খাবারটা নিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে খেতে শুরু করলো। আমি আবার পড়ার মনোযোগ দিলাম আর ভাবলাম, যাক বাবা, ভয়টা কাটলো। এদিকে কুকুরটাও কাঁদা বন্ধ হয়েছে। ঠিক সেই সময় আমার দরজায় ধাক্কা। আমি দরজা খুললাম আর দেখলাম নীলুকে। আবার আগের মতো ভিজতে ভিজতে চলে আসলো। আমি ভয় পেয়ে গেলাম আর ওকে ভয়ে ভয়ে বললাম, তুই? আমার পিছনে তাকিয়ে দেখি কেউ নেই। আমার খাবার টেবিলে সেই বলল, রে, আজ যাওয়া হলো না।
বাইরে এত বৃষ্টি, আমি তখন ভয় পেয়ে গেছি প্রচণ্ড। আর পরক্ষণে মনে হলো এটা আমার হ্যালুসিনেশন নয় তো, কিন্তু মনের ভয় হওয়ার তো কথাই নয়। আমার তো স্পষ্ট মনে আছে মৃদু কিছুক্ষণ আগে আসলো। এমন সময় নীলিমা বলল, আমি এখন ঘুমোবো রে, খুব ঠান্ডা করছে। তখন সে লেপ কাঁথা মুড়ে শুয়ে পড়ল। আমার মাথায় যেন কিছুটা কাজ করছে না, ভয়ে আমার হাত পা কাঁপছে। আর সেই সময় আবার দরজার ধাক্কায় শুরু। আমি ভয়ে ভয়ে দরজা খুললাম, দেখলাম পাশের রুমে পিঙ্কিদি খুবই ভয়াত আর কান্নার স্বরে আমাকে বলল, মিতু, নীলু আর নেই রে। জোর রাস্তায় যাওয়ায় রাস্তায় সিনেমা হলের সামনে একটা বাসে নিচে চাপা পড়ে মারা গেছে। সবাই যাচ্ছে, তুইও চল। বলতে বলতে দিদির গলা শুকিয়ে যাচ্ছিল। আমি 2000 ভোল্টের শর্ট পেলাম যেন। আমি বললাম, কিন্তু না, তাড়াতাড়ি চল বলে আমার হাত ধরে টানতে লাগলো। আমি সেই মুহূর্তে পিছনে তাকিয়ে দেখলাম নীলুর পুরো শরীর রক্তমাখা, মাথাটা কেমন বিকৃতি রূপ ধারণ করেছে। বিছানায় সুখাসনে বসে আমার দিকে লাল চোখে তাকিয়ে আছে। এটা দেখে ভয়ে আমি মরে যাওয়ার অতিক্রম আমি সাথে সাথে রুম থেকে বেরিয়ে যাই। আর বাইরে সবাই সিনেমা হলের দিকে যেতে দেখলাম। আমি কাউকে কিছু বলিনি এই ঘটনা ব্যাপারে। হালকা হালকা বৃষ্টি তখনও। আমার ভিজতে ভিজতে সেখানে গেলাম। ভয়ে আমার হাত পা সব অবশ হয়ে এসেছে। গিয়ে দেখলাম লোকজন গোল করে তার লাশ দেখছে। আমি গিয়ে দেখলাম নীলুর মৃত্যুর হয়ে রাস্তায় পড়ে আছে আর ওর মাথাটা থেতলে গেছে। আর আমি রুমে দেখেছি যা, হঠাৎ আমার চোখে গেল নারকেল গাছটার দিকে। দেখলাম নীলু সেই গাছে বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে, আর দেহটা টপ টপ করে রক্ত পড়ছে। আর নীলু আবার দিকে এক পলক দৃষ্টি তাকিয়ে আছে। তার চুলগুলো গলার দুপাশে জড়ানো ছিল। আমি দেখে ভয়ে কাঁপতে শুরু করি। এটা দেখে পিঙ্কিদি আমার এমন করার কারণ জানতে চাইল, কিন্তু আমার মুখে দিয়ে কথাই বেরোচ্ছিল না। আমি শুধু আঙুল উঁচিয়ে নারকেল গাছের দিকে দেখাই, আর ওরা কিছুই দেখতে পায় না। কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম নীলু আমার দিকে রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে। পরে আর আমার কিছু মনে নেই, কিভাবে যেন আমার দু চোখ বন্ধ হয়ে এলো। পরের দিনের বেলায় চোখ খুলে পিঙ্কিদির বিছানায় আমার পরিবার সবাই আছে, আর মেয়ে এর সবাই আছে। আমি সবাইকে সব ঘটনা খুলে বলি। এরপর আমি বাড়িতে নিয়ে আসা হয়। পরে আমি ওই মেস ছেড়ে কলেজের হোস্টেলে উঠি। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরের ঘটনা জানিয়েছেন সোহানুর রহমান। অন্তত ঘটনাটি 1995 সালের হেমন্তর মাঝামাঝি। আমার স্যারের নাম আতিক। তিনি ছিলেন আমার অঙ্কের শিক্ষক। এখন একটি প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে আছেন। স্যারের দেশের বাড়ি চাঁদপুরে। ঘটনাটি যখন ঘটে, স্যার তখন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। স্যার 4th শ্রেণীর এক ছাত্র পড়াতেন গ্রাম থেকে 1.5 মাইল দূরে কাশিমপুর গ্রামে গিয়ে। বেতন বেশি হওয়ায় স্যার সকল কষ্ট অপেক্ষা করে নিয়মিত সাইকেল চালিয়ে পড়াতে যেতেন। রোজ বিকেলে স্যার সাইকেলে চালিয়ে কাশিমপুর যেতেন, আবার সন্ধ্যা হওয়ার আগে ফিরে আসতেন নিজ গ্রামে। আমার স্যারের গ্রাম এবং কাশিমপুর গ্রামের মাঝে প্রায় 1 মাইলের ফাঁক ধানের মাঠ রয়েছে। দিনের বেলায় কৃষক পরিপূর্ণ থাকলেও রাতের বেলায় একদম ফাঁকা থাকে। এই 1 মাইলের মধ্যে কোনো বসত বাড়ি নেই, শুধু আধা পাকা রাস্তার বেঁকে চলে
সেদিন ছিল মঙ্গলবার। স্যার একটা বিশেষ কাজে আটকে যাওয়ার সন্ধ্যাবেলায় কাশিমপুরের উদ্দেশ্যে রওনা হলেন। সাইকেলটা সমস্যা হওয়ায় রিকশায় করে চললেন। আকাশের অবস্থা খারাপ, থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই আবহাওয়ায় না বের হলেই ভালো হতো, কিন্তু উপায় নেই। কাল স্টুডেন্ট এর অঙ্ক পরীক্ষা, আজ না গেলে খুব ক্ষতি হয়ে যাবে। অবশ্য ভোরবেলায় যাওয়া যেতে, কিন্তু কাল ভোরের গাড়িতে স্যারকে জরুরি ঢাকায় আসতে হবে। কাশিমপুরের কাছে যেতেই মুষলধারায় বড় বড় ফোঁটা আকারে বৃষ্টি শুরু হলো। কোনো রকম ছাত্রের বাসায় উঠে নিজেকে রক্ষা করলেন স্যার। স্যারের একটা অভ্যাস হলো, যখন তিনি অঙ্ক করান তখন আর ঘড়ির দিকে তাকান না। তেমনি অঙ্ক করাতে করাতে ঘড়িতে 10টা বেজে গেল। অবশ্য বাইরেও যে ঝড় শুরু হয়েছে, তাতে ঘড়ি দেখারও লাভ নেই স্যারের। ছাত্রের বাড়ি এসে স্যারকে আজ রাতটা থেকে যেতে বললেন। স্যার হাসি মুখে বললেন, কাল ভোরে ঢাকায় যেতে হবে অত, এবং আজ রাতে গিয়ে সব কিছু গুছোতে হবে। ঝড় থামল রাত 11:30টায়। একটা ছাতা হাতে স্যার বেরিয়ে পড়লেন। স্যারকে সাবধানে যেতে বলে বাড়ির বাইরে পর্যন্ত এগিয়ে দিলেন ছাত্রের বাবা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তার মধ্যে কাদা হওয়া, স্যারের চলতে বেশ কষ্ট হচ্ছে। এক পা দু পা করে স্যার ছাড়া বনের কাছে চলে এলেন। ছাড়া বন মানে সেই বনের আশেপাশে কেউ থাকে না, এবং খুব খারাপ বন। ছাড়া বনের পাশে চেতা খোলা। স্যার মনে মনে ভয় পেতে লাগলো, তবুও সাহস হারালেন না। চেতা খোলা কাছে আসতে এক ঝলক ঠান্ডা বাতাস স্যারের শরীরটাকে হিম করে দিয়ে গেল। সাথে সাথে স্যারের শরীর বেশ ভারী হয়ে গেল। স্যার যত দ্রুত সম্ভব এগিয়ে চললেন। বাতাসে কাদা, মাটির গন্ধ। স্যার খোলা রাস্তা ধরে এগোতে লাগলেন। আকাশ কালো, মেঘের ফাঁকে মরা চাঁদ উঁকি দিয়েছে। চারিদিকে মোটামুটি হালকা দেখা যাচ্ছে। একা একা স্যার হেঁটে চললেন। এমন সময় পিছনে পায়ের শব্দ পেলেন। বৃষ্টি হওয়ার রাস্তায় পানি জমে আছে, তা থেকে পায়ের শব্দ আসছে। স্যার পিছনে তাকালেন, কোথাও কিছু নেই। আবার হাঁটতে লাগলেন, আবার পিছনে সেই শব্দ। স্যার আবার পিছনে ফিরে তাকালেন। এবার দেখলেন একটা বড় কালো রঙের কুকুর দাঁড়িয়ে আছে স্যারের থেকে 5-6 হাত দূরে। চোখটা দুটো সাদা। স্যার কিছুটা ভয় পেয়ে গেলেন। মনে মনে ভাবলেন, এত বড় কুকুর তো জীবনেও দেখিনি। স্যার আবার হেঁটে চললেন। পিছনে পায়ের শব্দ। স্যার বুঝতে পারলেন মারাত্মক একটা ভুল হয়ে গেছে। এত রাতে না বেরোলেই বোধহয় ভালো হতো। মনে মনে স্যার ভাবছেন, যদি একটা মানুষের দেখা পাওয়া যেত। ঠিক এমন সময় কেউ একজন স্যারের পিঠে হাত রাখলেন। চমকে গেলেন স্যার। পিছনে তাকিয়ে দেখে কিছু নেই, কুকুরটাও নেই। ফাঁকা রাস্তায় দুপাশে গাছগুলো যেন ভেঙে পড়ছে স্যারের মাথায়, অথচ আশেপাশে কোনো বাতাস নেই। স্যার আরও দ্রুত হাঁটতে লাগলেন। এবার দেখলেন একজন তরুণী রাস্তার পাশে, অর্ধেক মাটির ভিতরে আর অর্ধেক বাইরে, স্যারের দিকে তাকিয়ে ডাকছেন। তরুণীর চোখ দুটো সাদা, কোনো মণি নেই। পিছনে আবার সেই পায়ের শব্দ। স্যার তাকিয়ে দেখলেন এবার একটা নয়, দুটো নয়, কয়েক হাজার কুকুর স্যারের পিছনে দাঁড়িয়ে আছে। আমার সাহসী স্যার তখন একেবারে সাহস হারা হয়ে গেলেন। হিংস্র কুকুরগুলো এক্ষুনি মনে হচ্ছে স্যারকে বিক্ষতি করে দেবেন। সামনের দিকে তাকিয়ে আরও ভয় পেয়ে গেলেন স্যার। একটা ছায়ামূর্তি বাতাসের গতিতে এগিয়ে আসছে স্যারের দিকে। খোলা রাস্তায়, তাই অনেক দূর থেকে দেখা যাচ্ছে। ছায়ামূর্তি দেখে মনে হচ্ছে কোনো কাফনের ঘোরানো লাশ। সাদা কাপড়ে বাঁধা, পা নেই, মাথা নেই।
এবার পিছনে কুকুরগুলো হেসে উঠল। কি ভয়ঙ্কর সেই হাসি, তা বলে বোঝানো যাবে না। স্যার কি কবরের করবেন ভেবে পাচ্ছেন না, শুধু বুঝতে পারছেন প্রচণ্ড ভয় পাওয়ার কারণে তার হাত পা নাড়াতে পারছে না। ছায়ামূর্তিটা ঝড়ের গতিতে এসে স্যারকে ধাক্কা মারে। কানে ভেসে আসে ভয়ঙ্কর হাসির শব্দ। তারপর আর কিছু মনে নেই স্যারের। যখন জ্ঞান ফিরছে তখন নিজেকে ধানের মাঠে আবিষ্কার করে। কাদা জলে ভিজে আছে পুরো শরীর। রাস্তা থেকে 10-20 হাত দূরে। চারিদিকে তখন অন্ধকার। রাতে নীরবতা ভেঙে কানে ভেসে আসে ফজরের আজান। স্যার আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করে এবং আলো ফুটলে নিজের গ্রামে চলে যায়। বিশ্বাস অবিশ্বাস আপনাদের ইচ্ছা। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরের ঘটনায়। আজকে আমি একটা শ্মশানের ঘটনা বলছি, আপনারা একটু শুনবেন। আমি সৌমিক, সম্রাট আর আবির, আমরা 4 বন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে আমাদের গ্রামে গিয়ে হাঁস মুরগি পালন, গরুর খামার, মাছের চাষ, এর পাশাপাশি বিভিন্ন ধরনের ফসলের চাষ করা শুরু করি। আমাদের সমস্ত চাষবাস হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে। সব খরচাপাতি করে অনেক টাকা থাকে। মামা আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা বড় জমি লিজ নিয়ে কিছু অংশের ফুল আর বাকি অংশে মাছ চাষ শুরু করে। আমাদের জমির পাশে ছিল শ্মশান। আমাদের জমির আশেপাশে তেমন কেউ যেত না, কিন্তু গ্রামের কিছু লোক আছে যারা যে কোনোভাবেই হোক মাছ চুরি করবেই। তো আমরা ভাবলাম যে পাহারায় বসাবো। আমাদের সাথে অনেক লোক কাজ করে তাদের সবাইকে বলেছি, কিন্তু কেউ রাজি না। অগ্রত আমরা 4 বন্ধু 2 জন করে পাহারা দেওয়া শুরু করলাম। বেশ উঁচু করে একটা ঘর বানানো হয়েছে, সামনে বেশ কিছু জায়গায় বারান্দার মতো করে। তারপর ঘন ঘর বানানো হয়েছে যাতে খোলা জায়গায় দাঁড়িয়ে পুরো কিছু জায়গায় বারান্দার মতো করে তারপর ঘর বানানো হয়েছে যাতে খোলা জায়গায় দাঁড়িয়ে পুরো এলাকা নজর রাখা যায়। আগে রাতে সৌভিক আর সম্রাটের দায়িত্ব ছিল পাহারা। সকালে সম্রাট আমাকে বলল, দোস্ত, আজ আর তুই জমিতে যাস না। আমি বললাম, কেন? ও বলল, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি বললাম, স্বপ্ন দেখেছিস? কী স্বপ্ন? সম্রাট বলল যে রাতে হালকা ঠান্ডা বাতাস থাকবে, তুই পুকুর পাড় দিয়ে হেঁটে ফুলের বাগানে যাবি। বাগানে হাঁটতে হাঁটতে তুই ভয়ঙ্কর কিছু দেখবি। আমি বললাম যে আমি একা থাকবো না তো, আবির থাকবে আমার সাথে। ও বলল, না, আবির থাকবে না। আমি বললাম, কেন? বলল, জানি না। ওর কথা শুনে বললাম, দোস্ত, স্বপ্ন সত্যি হয় না। বেলা 11টার দিকে আমাদের পাশে বাড়ি গণেশ কাকা মারা গেলেন। ওনাকে চিতায় তুলতে তুলতে বিকেল 5টা বাজলো। রাত 11:30টার দিকে আবিরকে বললাম, চল জমিতে যাই। ও বলল, দোস্ত, আমার শরীরটা ভালো না, আমি যাব না। আর তুইও যাস না। সবাই বলে সেদিন কাউকে পোড়ানো হয়, সেদিন নাকি শ্মশানের আশেপাশে যেতে নেই। আমি বললাম যে কিছু হবে না, এই বলে আমি চলে গেলাম। যাবার সময় দেখলাম গণেশ কাকার চিতা তখনও পুরোপুরো নেবেনি। আমি গিয়ে মাঝে মাঝে চিতা থেকে বিভৎস গন্ধ আসছে। আর আজকের রাতটাও অন্য রাতের তুলনায় অনেক বেশি নিঃশব্দ। জমিতে আসার পর মনে বন্ধ আছে। আর আজকের রাতটা অন্য রাতের তুলনায় অনেক বেশি নিঃশব্দ। জমিতে আসার পর মনে হলো
আসাটা উচিত হয়নি। এসেই যখন পড়েছি তখন কি আর করা যায়। রাত 12:30টার দিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মধ্যে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারি না। অনেকক্ষণ পর ঘুম ভাঙলো। মোবাইল জ্বালিয়ে দেখি রাত 3টে। বৃষ্টিও ততক্ষণ থেমে গেছে। বাইরে হালকা ঠান্ডা বাতাস বইছে। কি মনে করে আমি ঘর থেকে বের হয়ে বাগানের দিকে যাচ্ছি, হঠাৎ গণেশ কাকার চিতার উপর নজর পড়ল। দেখলাম চিতা বৃষ্টির পানিতে ধুয়ে গেছে আর সেই জায়গায় অদ্ভুত কিছু একটা বসে আছে। আমি ভাবলাম শিয়াল কুকুরে কিছু হবে, কিন্তু কাছাকাছি যেতে যা দেখলাম তাতে আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম যে গণেশ কাকার চিতার জায়গায় একটা অর্ধেক মানুষ 2 হাতে ভর দিয়ে হাঁটু খাচ্ছে। ও দৃশ্য দেখে আমি এক চিৎকার করতে অর্ধেক মানুষটা আমার দিকে তাকালো। আমি এবার স্পষ্ট দেখতে পেলাম ওই জিনিসটার চোখ বলতে কিছুই নেই। চোখের জায়গায় আগুন জল জল করছে আর বেশ বড় জিহ্বা বের করে 2 হাতের উপরে ভর দিয়ে আছে। সঙ্গে সঙ্গে দেখে আমি ওইখানেই অজ্ঞান। জ্ঞান ফিরতে দেখি সম্রাট, আবির আর সৌভিক আমার পাশে বসে। আমি বললাম, আমি এখানে কেমন করে এলাম? ওরা বলল, সম্রাট, ও রাতে তোর চিন্তায় ঘুমোয়নি। ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা 3জন জমির দিকে যেতে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। আজ 3 দিন পর তোর জ্ঞান ফিরল। কি হয়েছিল বলতো? আমি সব কিছু বললাম। ওই রাত থেকে আমার প্রচণ্ড জ্বর হলো। আমি সুস্থ হতে অনেক দিন লাগলো। ওই দিনের পর থেকে আমরা আর কেউ ওই জমিতে পাহারা দিতে যাইনি। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরের ঘটনায়। ঘটনাটি আজ থেকে 30 বছর আগে। মামা তখন মাদ্রাসায় পড়তেন। 12 বছর বয়সে মামাকে নানা অনেক জোর করে ভর্তি করান। একদিন মামা মাগরিবের নামাজ পড়ে বাইরে বের হন। মসজিদ থেকে মিনিট 10 দূরত্ব একটা শ্মশান ঘাট আছে। সেই শ্মশান ঘাটে কোসো করার সময় মামা খেয়াল করেন কিছু একটা ওনার পিছনে পিছনে আসছে। ব্যাপারটা আঁচ করতে পেরে পিছনে ফিরে তাকান। তাকিয়ে দেখলো একটা কুকুর তার পিছনে পিছনে আসছে। মামা 7-5 না ভেবে রাস্তায় একটা গাছের ডাল পড়েছিল, সেটা দিয়ে ঢিল ছুঁড়ে মারে কুকুরের দিকে। কুকুরটা অনেক কান্না সুরে গুঙ্গাতে গুঙ্গাতে চলে গেল। তারপর মামা মাদ্রাসায় ফিরে যান। রাত তখন আনুমানিক 2টা। প্রস্রাব করার জন্য টয়লেটে যান। টয়লেটের কারো উপস্থিত টের পান। টয়লেটের চারপাশে তাকিয়ে অবশেষে ভেন্টিলেটরের দিকে নজর যায় ওনার। উনি দেখলেন ভেন্টিলেটরের মধ্যে দিয়ে একটা বিবংশ চেহারা, কাটা মাথা, চুলগুলো টয়লেটের ফ্লোর পর্যন্ত এসে ঠেকছে। চোখগুলো লাল মনে হচ্ছে, এক্ষুনি রক্ত বের হবে। মাথাটা ওনার দিকে তাকিয়ে বলছে, তুই কাজটা ভালো করিসনি, তোকে ভোগ করতে হবে। মামা এটা থেকে সহ্য করতে না পেরে চিৎকার শুরু করে দেয়। চিৎকার শুনে মাদ্রাসার অন্যান্য ছাত্র এবং হুজুররা ছুটে আসে। মামা এতটা ভয় পায় সে ওনার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। অনেকক্ষণ পর মামা স্বাভাবিক হলে হুজুর জিজ্ঞাসা করে কি হয়েছিল। মামা তাদের সব কথা খুলে বলে, শ্মশান ঘাট থেকে শুরু করে টয়লেট পর্যন্ত যা যা হয়েছে। হুজুর সব শুনে মামা শরীরটা বেঁধে দিলেন তাবিজ দিয়ে। তারপর মামা মাদ্রাসায় পড়া আধা রেখে চলে আসেন বাড়িতে। আসলে ঘটনাটি মামার বিয়ের আগে। মেয়ে দেখা হয়ে গেছে, নানা বিষয়ে কাজে বাইরে গেছেন, আসতে 15 দিন লাগবে। তাই মামার বিয়ে 15 দিন পরে হবে। বাড়িতে আনন্দমুখের পরিবেশ। মামা ঢাকা থেকে আসছিল বিয়ের বাজার সদার করে। আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। রাস্তা দিয়ে আসার সময় উনি দেখতে পান সাদা কাপড় পরা একজন মহিলা ওনার দিকে আসছে। কিছুটা সামনে আসতেই মামা দেখতে পান একটা বিকৃতি চেহারার মহিলা ওনার দিকে চেয়ে হাসছে।
মামা কিছুটা ভয় পেয়ে নিজেকে সামলে ওই মহিলা টোটো করে যাওয়ার সময় মহিলা পিছনে থেকে বলে উঠল, কিরে ভুলে গেছিস আমায়? জোরে জোরে হাসার আওয়াজ শুনতে পান। মামা ভয়ে হাত পা নাড়াতে পারছিল না। মামা অনেক চেষ্টা করে গলা দিয়ে আওয়াজ বের হলো না। মনে হচ্ছে কেউ যেন ওনার গলা টিপে ধরে রেখেছে, আর নিজেকে সামলিয়ে রাখতে পারেনি। অবশেষে মামা অজ্ঞান হয়ে যায়। সেদিন থেকে মামা নিখোঁজ হন। প্রায় 1 মাস মামার কোনো খোঁজ ছিল না। বাড়ির সবাই প্রায় পাগল হবার অতিক্রম। এইভাবে একটা জ্যান্ত মানুষ গায়েব হয় কী করে? নানা বিষয়টা কিছুটা আঁচ করতে পারেন। তাই ওনাদের এলাকার বড় হুজুরকে বিষয়টা জানান। বড় হুজুর সব শুনে হুজুর সব শুনে শুধু একটাই কথা বললেন, এসে যাবে তোমার ছেলে, এসে যাবে 3 দিন পর। রাতে ঘরের দরজাতে অনেক জোরে জোরে কারো নখ করার আওয়াজ। বাড়ির সবাইয়ের ঘুম ভেঙে যায়। দরজা খুলে দেখে মামা কাঁদতে কাঁদতে দরজার সামনে অজ্ঞান হয়ে যান। অনেকক্ষণ মামার জ্ঞান ফেরে। তারপর মামা সব কথা খুলে বলেন তার সাথে কি হয়েছিল। নানা আগে জানতেন ব্যাপারটা, তাই সবাইকে এই নিয়ে আর প্রশ্ন করতে মানা করলেন। কিছুদিনের মধ্যেই মামা স্বাভাবিক হওয়া শুরু করেন। মামার বিয়ের জন্য সবাই মেয়ে দেখতে শুরু করেন। আবার কিছু দিনের মধ্যে মেয়ে পছন্দ হয়ে যায়, কিন্তু ভাগ্য যে এমন লেখা থাকবে হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। গায়ে হলুদের দিন সকালবেলায় অনেক ডাকাডাকির পরেও মামার কোনো সাড়া পাওয়া যায় না। নানি মামাকে ডাকতে মামার ঘরে গেলেন। দরজার ভিতর দিক থেকে বন্ধ ছিল। তাই নানি সহ বাড়ির অন্য সবাই মিলে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢোকে। ঘরের ভিতরে তাদের জন্য কি অপেক্ষা করছে তারা হয়তো ভাবতেও পারেনি। সবাই ঘরের ভিতরে ঢুকতে মামা বিছানার দিকে তাকান। সবাই দেখলেন বিছানার মামার মৃত শরীর। জিহ্বা মুখ থেকে বের হয়ে আছে, চোখগুলো উপরোনা, পিঠের মধ্যে ছোট একটা গর্ত। এমন বিধ্বংস বডি দেখে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। পুলিশ আসে, তদন্ত হয়, কিন্তু আজ পর্যন্ত খোলাসা হয়নি সেদিন রাতে মামার সাথে কি হয়েছিল। নানি আজ কেঁদে কেঁদে বুক ভাসান মামার জন্য। আমিও নিজে দেখেছি নানিকে কাঁদতে। মামার অস্বাভাবিক মৃত্যু পর নানি একদিন নাকি স্বপ্ন দেখেন এক বৃদ্ধ মহিলা, সাদা কাপড় পরিহিত, অনেকটা বিভৎস চেহারা। নানিকে বলতে, তোর ছেলে আমাকে মেরেছিল, তাই তোর ছেলেকে মেরে দিলাম, শিক্ষা হয়েছে। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরের ঘটনায়। শীতের রাত, লাশ নিয়ে সবার নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। সবাই কান্নাকাটি করছিল, মাঝি, হুজুর আর পরিবার লোকজন। তখন রাত অনেক, প্রায় 12টা বাজে। একে তো শীতের রাত, তার উপরে আবার দাপন করতে হবে মরা মানুষ, তাই বেশিক্ষণ ডাকাও যাবে না। আর সবার কথা মতো আজকের দাপন দিতে হবে। এখন গোরস্থানে যেতে হলে নদীর পার হয়ে যেতে হবে। এটা সবচেয়ে তাড়াতাড়ি পথ, অন্য কোনো উপায় নাই। সবাই লাশের উপরে কান্নাকাটি করছে, কিন্তু লাশ বলে কথা, বেশিক্ষণও রাখা যায় না। আপনারা তাড়াতাড়ি করেন, রাত অনেক। হয়তো তার উপরে আবার আজ ভালো শীতের রাত, আজ অনেক শীত পড়েছে। নৌকাতে মাঝি তাড়া দেয়। অবশেষে সবার কাছ থেকে বিদায় জানিয়ে লাশ তোলা হলো নৌকাতে। নৌকা অনেক বড়। তারপর সবাই গেল না। মৃত ব্যক্তির ভাই আকরাম, তার চাচা, 3 ছেলের ও তার হুজুর উঠল
নৌকায় চলছে। লাশের পাশে হুজুর আর আকরাম ছিল, সেটা ছিল এক পাশে, আর অন্যদিকে মাঝি আর মৃত পরিবারের অন্য অন্য সদস্য। মৃত ব্যক্তির ভাই সেই একটু অস্বস্তি বোধ করছিল, লাশটার দিকে তাকাচ্ছিল আর ভয়ে জড়সড় হয়ে যাচ্ছিল। লাশের আশেপাশে সে থাকতে পারে না। সে পরে আর থাকতে না পেরে আস্তে করে উঠে অন্যদিকে সবার সাথে গিয়ে বসলো। খালি হুজুরকে সেখানে থাকতে বলল, আর হুজুর আর আপত্তি করল না। নৌকা এগোচ্ছে, ঠান্ডা, সবাই জড়সড় হয়েছিল। নদীর পার হয়ে যেতে বেশ সময় লাগবে। সবাই চুপচাপ বসেছিল, কি পতন নিস্তব্ধতা। হঠাৎ একটা বিকট আওয়াজে সবার আচমরা চলে গেল। মনে হচ্ছে যেন কোনো কিছু ভাঙা, ছেঁড়া আর পানিতে আছাড় খাঁচার শব্দ। সবাই বিরক্ত আর কেউ জানি অসুস্থ হয়ে গেল, কিন্তু একটা অজানা ভয় মনের মধ্যে কাজ করতে থাকে। টর্চ দিয়ে পানিতে আলো ফেলা হলো, কিন্তু না, কিছুই পাওয়া গেল না। সবাই মনে করলো নৌকার আশেপাশে বা নৌকাতে কোনো কিছু ভাঙল কিনা, আর কোথাও ফুটো হলে কিনা আলো ফেলে দেখা শুরু করলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। এরপর আকরাম গেল হুজুরের কাছে। আলো ফেলাতে চক্ষু চড়ক গাছ। যা দেখলো তা নিজের চোখে বিশ্বাস করতে পারল না। হুজুর কই? হুজুর কোনো অস্বস্তি পাওয়া গেল না। রীতিমতো উধাও হয়ে যাওয়া বলতে যা বোঝায়। তারপর একটা চিৎকার করে আকরাম অজ্ঞান হয়ে গেল। তাড়াতাড়ি সবাই চলে এলো। মাঝিও নৌকা থামিয়ে চলে এলো। তারা সবাই বজ্রহতের মতো দাঁড়িয়ে পড়ল। আলোর ফিরতেই তারা দেখে হুজুর নাই। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, লাশের অর্ধেক অংশ নাই, চারিদিকে রক্তের ছড়াছড়ি। সবাই এক দৃষ্টিতে ভয়ঙ্কর সেই দৃশ্যর দিকে তাকিয়ে আছে। আর নদীর মাঝখানে নৌকা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরের ঘটনায়। ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে। ঘটনাটি 2007 সালে। আমার মামাতো বোনের নাম জাহানারা, বয়স 14 বছর। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আর পুরানো কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়োতো, আর তার আম কুড়ানো প্রবল নেশা ছিল। তা সেদিন রাতে জাহানারা তার ছোট বোনকে বলল, আজ আমরা দুজন সবার আগে খুব ভোরে আম কুড়োতে যাব। আমি যদি টের না পাই, তুই টের পেলে আমাকে ডাক দিস। তো রাত 4টার দিক তার ছোট বোন তাকে ডাকে, বলতে রাত প্রায় শেষের দিকে, আম কুড়োতে যাবি না? তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আর বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে। বাগানটি ছিল অনেক বড়। পুরানো বাগানের একটি গাছ ছিল অনেক পুরানো, আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল। কিন্তু সেই গাছের আম সবচেয়ে বেশি পড়তো। আম কুড়াতে কুড়াতে সে বড় গাছের নিচে গিয়ে জাহানারা খুবই অবাক হয়ে গেল, কেননা গাছের নিচেই কেবল একটাই আম পড়ে আছে। তবে আমটি এ গাছের আমের তুলনায় অনেক বড়। তবুও সেটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেলে, কিন্তু এরপর যে সে যা দেখলো তা অন্য কেউ দেখতে চাইবে না। সে যখন আমটি ধরতে গেল, আমটি কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে ভয় পেল, কিন্তু ভাবল হয়তো তার ভুল দেখা হয়েছে। সে ভুল বুঝে আবার সেই আমটি ধরতে গেল, কিন্তু এবারও একই ঘটনা। এবার ভয় তার মনে জেগে বসল, কি হচ্ছে এসব। আবার যখন সে আমটি ধরতে গেল, তখন আমটি এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণা করল
যা দেখা মাত্র সে বেহুঁশ হয়ে গেল। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এরপর যা ঘটল যা এক কথায় অবিশ্বাসীয়। যখন আজানের সুর শুয়ে তার হুঁশ ফিরল, তখন সে গাছের নিচে পড়ে আছে, আশেপাশে কেউ নেই, এমনকি তার ছোট বোনকেও খুঁজে না পেয়ে আর ভীতু হয়ে পড়ল এবং খুব দ্রুত পরিমরি করে বাড়ি ফিরে এসে দেখে তার বোন এখনও ঘুমোচ্ছে। সে তার বোনকে ডেকে তুলল আর বলল, কেন তাকে একা ফেলে চলে এসেছিস? সে কিন্তু আর বোন কিছুই বুঝল না। উপরন্তু জাহানারার হাতে আমের ব্যাগ দেখে সে বলল, আপু, তুমি একাই আম কুড়োতে গেলে, আমাকে ডাক দিলে না। এ কথা শোনার পর আবার সে বেহুঁশ হয়ে পড়ে। সকাল থেকে প্রচণ্ড জ্বর আসে। এর কিছুদিন পরে সে মারা যায় কোনো কারণ ছাড়াই। ঘটনাটি আমি নিজে জাহানার কাছ থেকে শুনেছি।